Here we go. To our new vlog. আমরা বেরিয়ে পড়েছি, একটু ঘুরতে যাচ্ছি আমরা। তো দোলে তো জেনারেলি লোকজন দোলের সময় যায়, তো আমরা ঠিক দোলের সময় করে উঠতে পারিনি। তো বাপরে, আমরা দোলের দুদিন পরেই বেরিয়েছি, একটা রবিবার দেখে। তো হাতে খুব একটা সময় নেই, ছুটিও নেই, কারণ সবে আমরা সিকিম থেকে ফিরেছি লাস্ট উইকে। তো পাহাড় দেখার পর এবার হঠাৎ করে একটু সমুদ্র দেখার ইচ্ছা হচ্ছে, তাই বাড়ির সবচেয়ে কাছের সমুদ্র মানে হচ্ছে আমাদের বাড়ি থেকে সবচেয়ে কাছে হচ্ছে বকখালি, মাত্র 122 কিলোমিটারের মতো পড়ে। তো আমরা আজকে সকালে বেরিয়েছি বকখালি যাব বলে, আবার আজকেই ফিরে আসার প্ল্যান, কারণ থাকার মতো সময় হবে না, অফিস ছুটি এগুলো পাওয়া খুব মুশকিল। তো এই জন্য তো সকাল বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু সেই বেরোতে 7টা বেজে গেছে। আর এই বকখালি যাওয়ার রাস্তাটা, যেটা বেহালা হয়ে ডায়মন্ড হয়ে যাচ্ছে, এই রাস্তাটাই আমতলা এইসব জায়গাগুলোতে এত বেশি কনজেস্টেড, মানে এই ভোরবেলা 7:30টার সময় কি চরম জ্যাম পাওয়া যাচ্ছে এখানে। জানি না বেলা হলে বা আজকে সানডে তাও একটু এত ফাঁকা ভেবেছিলাম যে সানডেতে একটু ফাঁকা থাকবে, কিন্তু বাবারে বাবা, সানডেতেও ভয়ানক অবস্থা। তো যাই দেখি আগে রাস্তার কি অবস্থা। এখান থেকে দেখাচ্ছে 2 ঘন্টা 45 মিনিট। তো 11টা সাড়ে 11টার মধ্যে আশা করি পৌঁছে যাব। আবার একটুখানি সমুদ্র দর্শন করে লাঞ্চ করে আবার দুপুরের মধ্যে রিটার্ন করতে হবে। তো চলুন যেতে আপনাদেরকে রাস্তার সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দেবো যে এদিক থেকে বকখালি যাওয়ার রাস্তাটা কেমন। বাবাকে জিজ্ঞেস কর, বাবা বলো। এটা একটু পেরিয়ে যায়। কত ভিড় রে বাবু রাস্তায় রবিবারের দিনও এত ভিড়। এই আমতলাটা বরাবরকারই কনজেস্টেড এরিয়া, সবসময় এখানে যানজট চলে। এই সামনের একটা বাস একে যতক্ষণ ক্রস করতে না পারছি, কি ধুলো দেখো, ধুলো না ধোয়া। পাঁচ দিয়েছে এই জায়গার সমস্যাটা হচ্ছে, এই জায়গায় রাস্তাটা ছোট, তার মধ্যে এখানে বড় বাস চলে। লাস্ট আধ ঘন্টা ধরে এই জ্যামে ফেসে আছি। আধ ঘন্টা হয়ে গেছে না? আধ ঘন্টা না হলেও 20-25 মিনিট তো হয়েছে। সামনে অনেকই জ্যাম রয়েছে মনে হচ্ছে। ওই তোমার গ্রিন কালারের যে বাসটা, এই যে এই রাস্তার কাজগুলো হচ্ছে, এদের জন্যই ডিলেটা হচ্ছে। চলো একটু ওপেন হলো রাস্তাটা।
ক্রস করার পর রাস্তাটা বেশ ভালো হয়ে গেছে, মানে রাস্তার কন্ডিশন বেশ ভালো, বরাবর ক্রস করে গেছে। হ্যাঁ অনেকটা আগে ক্রস করে গেছে। তো রাস্তার কন্ডিশন আগে থেকেই ভালো, বাট ভালো মানে আমি জ্যামটার কথা বলছি, যে জ্যামটা ছিল জ্যামটা খালি হয়ে গেছে। এখন জানি না আগে রাস্তার কি অবস্থা হবে, বাট এই যে ফেজটা দিয়ে আমরা যাচ্ছি এতে রাস্তার কন্ডিশন খুবই ভালো, জ্যামও নেই, চারিদিকে সবুজ, তো ভালো লাগবে গাড়ি চালাতে ভোরবেলায় যদি গরম কম থাকে, আর যানজটও কম, শুধু বেশ কিছু টোটো রয়েছে, বড় গাড়ি নেই বললেই চলে। তো ভালো লাগবে গাড়ি চালিয়ে এই রাস্তাটায়। একটু চওড়া হলে রাস্তাটা বেটার হতো, আর ঠিক আছে আজকে সানডের দিন বলে হয়তো আর একটু বেশি খালি পাচ্ছি আমরা, উইকডেজ হলে হয়তো আর একটু যানজট থাকতো। তো ভালো, এখন পর্যন্ত ওইটুকু জ্যাম ছাড়া এক্সপিরিয়েন্স ইজ গুড। তো আগে দেখা যাক কি হয়। লাস্ট 5-7 কিলোমিটার রাস্তাটা এরকম হয়ে গেছে, তো মানে ফাঁকা, মনে হচ্ছে না সেই জান্নাতে গাড়ি চালাচ্ছে হঠাৎ করে। এতটা জ্যাম পেরোনোর পর অসাধারণ লাগছে, কিন্তু এখানে খুব বেশি স্পিডে আপনি তুলতে পারবেন না, কারণ হচ্ছে লোকজন যেখান থেকে রাস্তা ক্রস করে নিচ্ছে, মানে বাইক ঘুরিয়ে নিচ্ছে, রাস্তা ক্রস করে নিচ্ছে। তো তো এই জন্য স্পিডটা কন্ট্রোলে চালানোই ভালো। যা না বাবা, হর্ন দিস না, তুই যা। স্পিডটা কন্ট্রোলে রাখাই ভালো, কারণ আশেপাশে প্রচুর বাড়ি ঘর রয়েছে, ছোট ছোট বাচ্চা কাচ্চাও রাস্তার মধ্যেই ঘোরাঘুরি করছে, রাস্তার আশপাশ দিয়ে। সো তার মধ্যে টোটোরও বেশ একটা উপদ্রব রয়েছে, এবং টোটোরা আইন কানুনের অনেক উপরে। আমাদের বকখালি আর 42 কিলোমিটার বাকি। তো পিছনে আমরা গঙ্গাসাগর যাওয়ার রাস্তা, এই পথেই গঙ্গাসাগরটা পড়ে। এই দিক থেকে ডান দিকে আগে একটা রাস্তা ছিল, সামনে বড় করে গেট লাগানো। তো এই দিক থেকে গঙ্গাসাগর মোটামুটি আর 36 কিলোমিটার ছিল, মানে ওইদিকে রাইট টার্নটা নেওয়ার পরে। তো আমরা গঙ্গাসাগরের ওইদিকে না গিয়ে আমরা সোজা যাচ্ছি, সোজা রাস্তা হচ্ছে বকখালি, রাস্তা একদম সোজা, মানে কোনো টার্নিং বা কিছু নেই, রাস্তা একদমই সোজা। রাস্তাও খুব কন্ডিশনও খুব ভালো, শুধু একটাই প্রবলেম হচ্ছে প্রচুর টোটো, মানে আপনি জীবনে এত টোটো হয়তো আর কোথাও দেখেননি। আর কলকাতাতে এখন প্রচুর টোটো, বাট এখানে রাস্তার উপরে এক্সট্রিম টোটো, আর মাঝে মাঝে কিছু বাস, বড় বাস, যেগুলো রাস্তা ছোট বলে খুব অসুবিধা হচ্ছে, রাস্তার সাইজটা বেশ ছোট। আর বাস, তাছাড়া রাস্তা ইজ অল গুড। সকাল সকাল বেরিয়েছিলাম তো একটু গরমটা কম ছিল, কিন্তু এখন একটু রোদটা বেড়ে যেতে গরমটা বাড়ছে। আমরা মাঝে একবার একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম একটু ওয়াশরুম ইউজ করার জন্য, বাকি ব্রেকফাস্ট করার প্ল্যান ছিল, আমরা বাড়ি থেকে আসতে কিছু ব্রেকফাস্ট করে আসিনি, কিন্তু রাস্তায় কোনো ভালো দোকান আমি আসতে খুঁজে পেলাম না, মানে যেখানে দাঁড়িয়ে অ্যাটলিস্ট আপনি ঠিকঠাকভাবে একটু ব্রেকফাস্ট করতে পারেন। তো সবই ওই মানে ঠিক রেস্টুরেন্ট টাইপের বা ক্যাফে টাইপের কিছু নেই, ছোটোখাটো ওই মিষ্টির দোকান এইসবগুলো, রাস্তার ধারে কচুরি বিক্রি হচ্ছে। যাই হোক, গাড়ি দাঁড় করানো সেই সব জায়গায় একটা অসুবিধা, কারণ বাজারের ভেতরে সেই সব দোকানগুলো সমস্তটাই, তো ওই জন্য আর দাঁড় করাইনি, মোটামুটি চালিয়ে যাচ্ছি। আর 42 কিলোমিটার, আশা করি এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবো যদি রাস্তার কন্ডিশন এরকম থাকে। তো তারপর বকখালিতে গিয়েই কিছু ব্রেকফাস্ট করে নেবো। তো যাই আপাতত, বাট এইরকম গরম থাকলে বকখালিতে সমুদ্রের ধারে দাঁড়ানোটা খুব ডিফিকাল্ট হবে। ব্রিজটা দেখ, ঠান্ডা হয়ে গেছে, ব্রিজটা দেখ বাবা।
প্রথমবার যখন এসেছিলাম তখন নিচ দিয়ে যেতে হয়েছিল, মানে ওই তখন ওই ভেসেলে করে পার হতে হতো। দেখ বাবাই, বাবাই নদী দেখ, পড়তে নাও। গঙ্গা। হ্যাঁ, এটা হচ্ছে কি রূপনারায়ণ নদী। এখানে কালকে আমরা এসেছিলাম। না না, রূপনারায়ণ কোথায়, এটা কি নদী? না, কালকে আমরা এখানে এসেছিলাম। ধ্যাৎ, কেন? আমরা এখানে কেন ওই যে আসবো? গঙ্গায় নৌকো করে গেলাম। এটা গঙ্গা নয়। ওটা হুগলি নদী, আমাদের বাড়ির পাশে। হ্যাঁ, বাড়ির পাশে, ওখানেই তো আমরা কালকে গেলাম। তো এটা তো আমাদের বাড়ির পাশে নয়, এই নদীটা সেই নদীটা নয়। ব্যাস আমরা ব্রিজ থেকে নেমে গেছি। বকখালিতে আমরা চলে এসেছি প্রায়, আর 5 কিলোমিটারসও বাকি নেই। তো এখন 7 প্রচন্ড মিনিট। রোদ উঠে গেছে আমাদের আস্তে আস্তে। এখনো 7 মিনিট। 7 মিনিটস, আর 7 মিনিটস দেখাচ্ছে। বাবান খুব এক্সাইটেড, ও তো অলরেডি জামা কাপড় খুলে ফেলেছে, গিয়ে নাকি ও ডাইরেক্ট সমুদ্রে লাফ দেবে। আমি জামাগুলো খুলে ফেলেছি। না ওই আর না, কি, মনে মনে খুলে ফেলেছিস তুই, খুলেছিস মানে তুই মনে মনে খুলে ফেলেছিস। ওই দেখ বাবাই। হ্যাঁ, ওই গাড়িটার মতন আমাদের গাড়িটা পুরো দিও না। আচ্ছা করে ঠিক আছে, দিও না। ছাদে বসে পড়, হয়ে যাবে। ও ছাতার মাথা। এরাও মনে হচ্ছে সমুদ্রে যাচ্ছে লাফ দেওয়ার জন্য। যা রোদ এখানে, এই রোদে এখানে এসো। এই রোদে সমুদ্র দর্শন করা খুব ডিফিকাল্ট। তার মধ্যে সমুদ্রে পড়ে গেছে ভাটা। তো এই সমুদ্র মানে এখন 5 কিলোমিটার এখান থেকে দূর, আর বাবা অস্থির হয়ে যাচ্ছে। আমরা একটু চা খাওয়ার জন্য ওয়েট করছিলাম, কারণ সারা রাস্তা চা খাওয়া হয়নি। এখন আবার ঝাঁপাতে হবে সমুদ্রে। আর সমুদ্রের ধারে লোক আছে, বেশ ভালোই লোক আছে, পেছনে ঘোরাফোরাও চলছে। তো কিন্তু সমুদ্রের দেখা নেই, প্রবলেমটা হচ্ছে সমুদ্রের দেখা নেই। তো আমরা স্নান আর করবো না, আর জলে একটু নেমেছিলাম, পাটা ভিজিয়েছি। বাবান একটু লাফালাফি করে নিক, তারপর আমরা এখান থেকে চলে যাবো। এই হচ্ছে বকখালির সি বিচ, মানে সমুদ্র তো অনেক পিছনে, জোয়ার আসার পরে এখানটা একটু নিচু জায়গা, তো জলটা আটকে গেছে। তো এই জলটাকেই এখন লোকজন সমুদ্র ভেবে স্নান টান করে নিচ্ছে, এখানেই সব স্নান করছে। আর বাবানও এর মধ্যেই লাফাচ্ছে। এটা যা জলের ডিপ আছে, মোটামুটি হাঁটুর উপরে উঠবে না। তো যাই হোক, সমুদ্র আর দেখা পাওয়া যাবে না মনে হয়। তো বাবান একটু এখানে লাফালাফি করছে, আমরা আর যাইনি, কারণ জলটা এখানে জমে আছে না, তো জলটা খুব নোংরা হয়ে আছে, খুব একটা পরিষ্কার নয়, প্লাস কাদা 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 হয়ে আছে। তো বাবান এইটুকুতেই খুব, ওর জন্য খুব পছন্দের, কারণ ও অত ঢেউওয়ালা সমুদ্র পছন্দ করে না, ওর জন্য এই সমুদ্রটাই ঠিক আছে। তো এইখানে একটু লাফালাফি করে নিক। আর আমরা এখানে একটা ছাতার তলায় বসে আছি, এই যে ছাতা, এই যে চেয়ার, এই যে আমরা বসে আছি, এই ছাতাগুলো আর চেয়ার, এই ছাতা আর চেয়ার নিয়ে এখানে 50 রুপিস নেয়। চেয়ার হচ্ছে 10 টাকা করে পার আওয়ার, আর ছাতা হচ্ছে 40 টাকা। হ্যাঁ, রোদটা কম আছে। আমরা বাধ্য হয়ে বাবানের জন্য, আমার পকেটে এত বাল ঢোকালো। ওইখান থেকে ঢুকেছে, বাধ্য হয়ে বাবানের জন্য আমরা এই পেছনের নদী পেরিয়ে সামনে সমুদ্রের দিকে যাচ্ছি, কারণ ডোবা পিছনের ডোবা পেরিয়ে আমরা সামনে সমুদ্রের দিকে যাচ্ছি। একটা ভালো ব্যাপার হচ্ছে, আসার পর দেখছি একটু রোদটা কম আছে তুলনামূলক, মেঘ নয়, বাট সামহাউ রোদের হিটটা একটু কম আছে। তো যাই হোক, একটু যাই সমুদ্রে, সামনেটায় ঢেউ আছে, তো সামনে যাবো। বাট এই ডিস্টেন্সটা অনেকটা, মানে ওইখান থেকে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখান থেকে যেই পর্যন্ত জল আছে, অনেকটা। রাতের বেলা যদি, এখানে কি আমরা পুরীতে শার্কের দেখা পেতাম? হ্যাঁ, ডলফিন? রাত্রিবেলা যদি আর ওই কালকে গঙ্গায় না থাকে, মানে সমুদ্রের জল না এগোয়, জোয়ার না থাকে, তো সামহাউ ওই পর্যন্ত আসা খুব ডিফিকাল্ট। তখন ওই যেখানে আমরা বসেছিলাম ওই জায়গাটা পর্যন্ত, কারণ আলোর ব্যবস্থা নেই না এখানে, সো
এইখানে অন্ধকারে আসা যায়, যাওয়াটা ডিফিকাল্ট, আসাটা কি ভয়ই লাগবে রীতিমতো। আর ওই পর্যন্ত আসতে পারে, বাট ওইখানে তো জল টল কিছু দেখা যাবে না, ওই চেয়ারে বসে কিছু খাওয়া দাওয়া করা যায়। ফাইনালি আমরা সমুদ্রের কাছে চলে এসেছি। তো এই যে বোবো আর ওর বাবা দুজনে মিলে স্নান করছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি একটু দূরে, কারণ আমার কাছে রয়েছে অনেক কিছু। তো আমরা ছিলাম যেখানে, সেখান থেকে এটা অনেকটা দূরে, হ্যাঁ, বাট এখানেও অনেক লোকজনই রয়েছে যারা এতটা এসে সমুদ্রে স্নান করছে। এতক্ষণ আমরা সমুদ্র দেখছিলাম, বাট এখন বোবো আর ও দুজনেই স্নান করতে পেরেছে। দেখতেই পাচ্ছেন আমরা কতটা দূর থেকে, মানে কতটা ডিস্টেন্স কভার করে তবে এতটা এসেছি। ওই যে একটু একটু ছোটো ছোটো কালো কালো দেখা যাচ্ছে, আমরা ওখানটাতে বসেছিলাম। ওখান থেকে আমরা এসে এতটা এসে আমরা এলাম সমুদ্রের কাছে, এবং এখন বেশ ভালো লাগছে। এই যে বোবো আসছে দৌড়ে দৌড়ে। কি হয়েছে? চলো আমরা আবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। সমুদ্র স্নান করার ছিল, সমুদ্র স্নান হয়ে গেছে আমাদের, এবার আমরা বাড়ির পথে রওনা। লাঞ্চও হয়ে গেছে, বকখালি থেকে আমরা লাঞ্চও করে নিলাম। আর ব্যাসাজ কিছু ওখানে করার মতো নেই, হেনরি আইল্যান্ড ওই সব জায়গাগুলো আগেও গেছি, আর এই গরমের মধ্যে আবার ওই জায়গাগুলোতে ঘুরতে ইচ্ছা করছিল না। তো আর এখন স্টার্ট করলে রাস্তাটাও ফাঁকা ফাঁকা পাওয়া যাবে, তো এই ভেবেই স্টার্টই করে দিয়েছি। গুগলে দেখাচ্ছে মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগবে। তো এখন বাজে 3টে, পৌঁছাতে পৌঁছাতে 6টা বেজে যাবে। আর রাস্তায় ব্রেক নেব না, যদি খুব দরকার না পড়ে তাহলে ব্রেক নেব না। তো ঠিক আছে, যাই। রাস্তাটা আশা করি এখন ফাঁকাই পাবো।